বাংলা সাহিত্যকথা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা জীবনানন্দ দাশের আরেকটি কবিতা বোধ সম্পর্কে আলোচনা করব। বোধ কবিতার মধ্যে দিয়ে কবি জীবনানন্দ দাশের জীবন প্রত্যয় কীভাবে পরিস্ফুট হয়েছে। প্রসঙ্গত এই কবিতায় কবির বিশেষ রীতি বৈশিষ্ট্যের কী পরিচয় পাওয়া যায় সেটাই হবে আজ আমাদের আলোচ্য বিষয়। নারকেল সুপারির শাড়ি, সুরকি ছাওয়া সড়কের পাশে খাল, খালের ওপারে নিবিড় হয়ে ঘিরে আসা গ্রাম, খোড়ো ঘর, ঘাস ধান শিরিষ আম জাম নিম জামরুল, কোটা বাড়ির পিছনে স্তব্ধতা, টলমল পুকুর, হাঁস মাছ শামুক গুগলি, সুপুরির দীর্ঘ ইশারাবে সন্ধ্যা, পেঁচা ডাহুক আর ঝিঝি, বিশাল আকাশ জুড়ে অনন্ত নক্ষত্র, ঘন বসতি ছাড়িয়ে ধানসিঁড়ি নদীর ঢল, সরহোগলার বন, আর তারই পাশে প্রান্তরের নীরবতা। এই যে পরিবেশ, এই পরিবেশে যে কবি একদিন নিজের মনে লিখে গিয়েছিলেন শান্তির কবিতা, শ্রান্তির কবিতা, উদ্ভিদ জীবনের প্রাণী জীবনের গৃহস্থ জীবনের কোমল পরিপূর্ণতা ব্যাপ্ত কবিতা, জীবনের গভীরে যে কান্না প্রেম কীর্তি সচ্ছলতা সব কিছুর পরেও যে বিপন্ন বিস্ময়ের আলোড়ন, সেই বিক্ষোভের কাব্য, তিনিই আমাদের জীবনানন্দ। জীবনানন্দ প্রকৃতি স্বদেশ স্বজন সম্বন্ধে অত্যন্ত সচেতন ও সংবেদনশীল ছিলেন। সচেতন ছিলেন পৃথিবী সময় এবং সমাজ সম্বন্ধেও। অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। মহাবিশ্বলোকের ইশারার থেকে উৎসারিত সময় চেতনাকে একটি সঙ্গতি সাধক অপরিহার্য সত্যের মতো তিনি গ্রহণ করেছিলেন। তবে তার বিশ্বাস কোথাও স্থায়িত্ব লাভ করেনি। যখন কোনো কিছুকেই চরম বা সত্য বলে গ্রহণ করেছেন, তা করেছেন সময়ের পটভূমিকায় জীবনের সম্ভাবনাকে বিচার করে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে আস্থা লাভ করার চেষ্টায়। তার কাব্যে রূপক রচনার প্রাচুর্য, কল্পনাগুলি রূপাত্মক এবং অনুভূতিপ্রসূত। তার রচনা সবচেয়ে বেশি ইন্দ্রিয়গত, যে কারণে কথা দিয়ে ছবি আঁকতে এবং সেই ছবিতে শুধু দৃশ্যই নয়, তাতে গন্ধ ও স্পর্শের অনুভূতি আনতে অসাধারণ নিপুণ ছিলেন তিনি। রবীন্দ্রনাথের ভাষায় চিত্ররূপময় তার কবিতা। কল্পনা এবং ইন্দ্রিয়ানুভূতির সারবত্তা নিবিড় রস চেতনায় উন্নীত হয়ে যখন স্রষ্টার মগ্ন চেতনে সমগ্র পুরুষীয় সত্তার উদ্বোধন ঘটায়, স্রষ্টা মানুষের সেই গোপন ক্ষণিক অনুভূতিটিকেই বোধ বলা হয়। কবিতার ইচ্ছার উপর এই মগ্ন ব্যক্তিত্ব অনুভূতি ও বিশ্বাসের এক অনিবার্য নিয়ন্ত্রণ অনুভব করেন। ধূসর পাণ্ডুলিপির বোধ কবিতায় সেই বিস্ময়কর অভিজ্ঞতারই বর্ণনা আছে। জীবনানন্দের বোধ কবিতাটি এক শঙ্কাতুর প্রহরের সন্তান। ভারতবর্ষের বুকে কোনো মহাযুদ্ধে প্রত্যক্ষভাবে না হলেও যুদ্ধের সর্বগ্রাসী তাণ্ডবের বাইরে কেউ ছিল না। সময়কে জগতের এই চতুর্থ মাত্রাকে কবি তার ধূসর পাণ্ডুলিপি, যা 1936 সালে প্রকাশিত, সেই কবিতায় ধরতে চেয়েছেন। বোধ কবিতাটি তার বিস্ময়কর প্রথম অভিজ্ঞান। কবিতাটির শুরু এইভাবে: আলো অন্ধকারে যাই মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে, স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। এ এক সূক্ষ্ম উদ্দীপন, যা শুধু প্রখর অনুভূতি সম্পন্ন মানুষেরই নিজস্ব। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে।
বোঝা যায় যে বোধ, স্বপ্ন, শান্তি, ভালোবাসা এই মানুষ আশ্রয়গুলির কোনোটি নয়, কিন্তু কবি তবু তাকে অতিক্রম করতে পারছেন না। বোধ যদিও তার মাথায় এবং হৃদয়ে অবস্থান করছে, তবুও হাত রাখে হাতে, এবং সে এই সর্বনামের প্রয়োগে বোধে ব্যক্তিত্ব আরোপিত হলো। বোধ যেন বাইরের কেউ, এবং সে কবিকে তার মানস আশ্রয়ে উপনীত হতে বাধা দিচ্ছে। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। বোধের কারণে কবির সকল চিন্তা, চেষ্টা, প্রার্থনা এক মহাশূন্যতায় বিলীন হয়েছে। সহজ মানুষের মতো জীবনযাপনের, শরীর মনের ভোগ আনন্দে, প্রাণের আরামে আর তিনি নিশ্চিন্ত হতে পারছেন না, হয়তো বোধই এর কারণ। তিনি বোধকে উপেক্ষা করতে চান, পারেন না, বধ করতে চান। মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই, জীবন্ত মাথার মতো ঘোরে, তবু সে মাথার চারিপাশে, তবু সে চোখের চারিপাশে, তবু সে বুকের চারিপাশে। আমি চলি, পাশে পাশে সেও চলে আসে। আমি সেও থেমে যায়। মরার খুলিরূপী বোধকে কবি নিজের মাথার ভেতর থেকে বার করে এনে আছাড় মেরে ভেঙে তার হাত থেকে রেহাই পেতে চেয়েছেন। যে বোধ একসময় কবির হাত রেখেছিল নিজের হাতে, এখন সেই হাত ছেড়ে দিয়ে কবির মাথার চারিপাশে, চোখের চারিপাশে এবং বুকের চারিপাশে ঘুরে ঘুরে কবিকে একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। কবির চলায় তার চলা, কবির থামাতেই তার থামা। এরপর কবি বোধ থেকে মুক্ত হতে চেয়েছেন এই বলে যে এই বোধ মনে হয় তার মন গড়া। বিশ্ব জীবন স্রোত থেকে তার এই একাকিত্ব হয়তো তার মুদ্রা দোষ। বোধের অলৌকিক প্রভাব থেকে নিস্তার পেতে এই মুদ্রা দোষের ঘাড়ে দায় চাপালেও তেমন কোনো জোর নেই, একটা সংশয় যেন থেকেই যায়। এরপর কবি জীবনের গড্ডালিকা প্রবাহের যে ছবি তুলেছেন তা আদিমতম সত্য হলেও চিরন্তনী পয়ঃপ্রণালী দিয়ে বয়ে যাওয়া এই ধারাপাতের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতেও পারছেন না। একটা গাঢ় বিরূপতা আছে। জন্মিয়েছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়। আবার কিছু লাইন বাদে বলেছেন, তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি, তাদের মন আমার মনের মতো নাকি। এখানে এই যে নয় বলে যেন কবি ব্যথা পাচ্ছেন। তবু কেন এমন একাকী, তবু আমি এমন একাকী। জীবনলীলার এই সহজিয়া পদ্ধতির মাঝে স্বস্তি খুঁজতে গিয়েও তাকে তুচ্ছ বলে মনে করেছেন, পারছেন না তার সাথে একাত্ম হতে। এই যে বৈপরীত্য, এর কারণ কি শুধুই মুদ্রাদোষ, না কোনো বৃহৎ নিয়ন্ত্রণাতীত অন্তর্গত শক্তির অপ্রতিরোধ্য নিয়তির খেলা? জীবনকে ভালোবেসে কর্মময় জীবনের স্বাদ, গন্ধ সবই তিনি পেয়েছেন, গ্রহণ করেছেন। কর্মের আকর্ষণের মতো নারী প্রেমেরও পরীক্ষা নিরীক্ষা করেছেন কবি। ভালোবাসা, অবহেলা, উপেক্ষা, ব্যর্থতা ও ঘৃণা সব কিছুর ভেতর দিয়েই। এই উপেক্ষা, ঘৃণা, আক্রোশ সবের মধ্যেই প্রেমেরই নানা রঙের প্রকাশ। উপেক্ষার গভীরে থাকে তৃষ্ণা এবং অভিমান। ঘৃণার আক্রোশ প্রেমিক ছাড়া অন্য কার প্রতি হতে পারে? তবুও মৌন নিষ্প্রিয়তায় তিনি তা অবহেলা করেছেন। এই দোষ কার? তার জন্ম নক্ষত্রের? আগে একবার মুদ্রাদোষের দোহাই দিয়েছেন এবং নিজ জন্ম নক্ষত্রের দোষে প্রেমকে তিনি মিথ্যা এবং তুচ্ছ বলে জেনেছেন। ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে, অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে, ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে, আমারে সে ভালোবাসিয়াছে।
ঘৃণা করে চলে গেছে, যখন দেখেছি বারে বারে ভালোবেসে তারে, তবু এই ভালোবাসা ধুলা আর কাদা। কবি এবার স্থির বুঝেছেন, নক্ষত্রই হোক, মুদ্রা দোষই হোক, আসলে বোধই তার কর্মের, জীবনের, মননের, তার ভাগ্যের নিয়ন্ত্রা। তাই তিনি সব ছেড়ে ছুড়ে দিয়ে আত্মসমর্পণ করেছেন তার নিজের প্রাণের কাছে। তাই বলেছেন, আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি। কবি প্রাণের কাছে আসতে চান কেন? প্রাণেই কি বোধের অধিষ্ঠান? তবে এই আত্মস্মরণ ও কবির অভিপ্রেত নয়, কারণ পরবর্তী অংশে কবি বলেছেন, পাবে না আহ্লাদ মানুষের মুখ দেখে কোনো দিন, মানুষের মুখ দেখে কোনো দিন, শিশুদের মুখ দেখে কোনো দিন। মানবতা, প্রেম ও বাৎসল্য এসবের প্রতি যুগপৎ তীব্র তৃষ্ণা ও বিরূপতা স্পষ্ট হয়ে উঠেছে এখানে। জীবনানন্দের সুরে আছে বিষণ্ণতার আমেজ, রোমান্টিক অনুভাবনার মৃদুস্বাদী বেদনায় সিক্ত। মানুষের সামগ্রিক সংকটের অতি গভীরে তিনি ডুব দিয়েছিলেন। এক গভীরতর, নিবিড়তর সমাধান জীবনের কোথাও আছে। সমস্ত জিজ্ঞাসা যেখানে তিমির স্তব্ধ, যেখানে কোনো এক বোধ, কোনো এক স্বাদ আছে, যা অগাধ, সেই অগাধ স্বাদের সাধনায় জীবনানন্দের কবিতার মর্মতত্ত্ব। বোধ একটি বহুস্তর ব্যঞ্জনাপূর্ণ কবিতা। মনে হয়েছে একটা জিজ্ঞাসাকে সঙ্গী করেই কবি অনেকটা পথ অতিক্রম করেছেন আলো এবং অন্ধকারে। যেই কুঁজ গলগণ্ড মাংসে ফলিয়াছে, নষ্ট শশা পচা চাল কুমড়োর ছাঁচে, সেসব হৃদয়ে ফলিয়াছে সেই সব। এই দারুণ অসুস্থতা ও অপ্রাপ্তির যন্ত্রণা হতে মুক্তির কামনায় আত্মহৃদয় রমণে স্বকীয় অস্তিত্বের সঙ্গে নিবিড় হয়ে থেকে জীবনানন্দ পেতে চেয়েছেন বিশ্ব, সমাজ ও জীবনের অনুভব। হয়তো এখানেই অগাধ স্বাদের মাধ্যমে নক্ষত্র কামনার মহিমা। এই গেল বোধ কবিতার এক আলোচনা। এর আলোচনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে, আর শেয়ার করতে ভুলো না। এর পরের দিন আরও একটি কবিতা নিয়ে আসবো। আজ এইটুকুই। ধন্যবাদ।